কৌশিকদা তুমি যদি এটা একটু বিস্তারিত বলো। আসলে এবছরে যে বাজেটটা হয়েছে সেই বাজেটটা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটে অর্থাৎ 24-25 সালের 25-26 সালের বাজেট, সেই বাজেটে কিন্তু 1 টাকা বরাদ্দ হিসেবে ধরা রয়েছে, যেটা বেকার ভাতা। সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তার মস্তিষ্ক প্রসূত কোনো নাম, তিনি হয়তো আগামী বছর অর্থাৎ মে মাসে বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারি কি ফেব্রুয়ারিতে একটা নোটিফিকেশন জারি করে নতুন 7টি জনমুখী প্রকল্পের ঘোষণা করবেন। কেন করবেন? তিনি দেখেছেন যে এই মুয়াজ্জিম ভাতা, ইমাম ভাতা, ব্রাহ্মণ ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, সমব্যথী, এরকম 94টা মানে ভাতা প্রকল্প পশ্চিমবঙ্গে রয়েছে, যেখানে 1000, সেটা 500 থেকে 1000 হয়েছে, 1500, 2000, সর্বোচ্চ 2200 টাকা পর্যন্ত রয়েছে। মুয়াজ্জিম ভাতা রয়েছে সংখ্যা। কিন্তু আবার দেখো বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পাল তিনি কটাক্ষ করে বলছেন যে 1500 টাকা দিলে কি বাংলায় মেয়েদের সম্মান নিয়ে খেলা করা যায়। এটাও কিন্তু একটা বিজেপির একটা পলিসি, একটা কৌশল। কিন্তু দেখো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আর বিজেপি বলছে দেব। এই দিচ্ছেন আর দেবর মধ্যে যে পার্থক্যটা, মানে ইমপ্লিমেন্ট করা, অ্যাপ্লাইড, ফলিত যেটা দেওয়া হচ্ছে, সেটাকে অনেক বেশি এফেক্টিভ মনে হচ্ছে। যদিও আমাদের মূল বিষয় ছিল বিজেপির হিন্দুত্ব। অবশ্যই বিজেপির হিন্দুত্ব কিন্তু প্রথম থেকেই মাথাচাড়া দিচ্ছে। তুমি জানো, এর আগে আমাদের দেশেই কোনো গুজরাটে কার ফ্রিজে কি খাবার থাকছে সেটা নিয়েও কিন্তু একটা ধুমধুমার কাণ্ড দেশ জুড়ে হয়ে গেল, সারা পৃথিবীর মানুষ দেখল। সেরকমই আমাদের এ রাজ্যেও কিন্তু খুব স্পষ্ট করেই আমরা সনাতনী হিন্দু এই শব্দটা বারবার বিজেপির নেতারা বলছেন, এবং সনাতনকে জাগ্রত হওয়ার বার্তাও বারবার দেওয়া হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে গতকাল রাজ্যের বিরোধী দল নেতা বিধানসভার বাইরে যে 46 সেকেন্ডে একটি বক্তব্য রেখেছেন, সেখানে স্পষ্ট বলছেন যে আমরা ক্ষমতায় এলে সংখ্যালঘুদের নাম করেছেন সেখানে তাদেরকে রাস্তায় আছড়ে ফেলা হবে বা রাস্তায় ফেলে দেওয়া হবে। এই মন্তব্যটি সমর্থনযোগ্য কতটা সে রাজনৈতিক বিশ্লেষকরা বলবেন, কিন্তু আমি এখানে বিজেপির যে রণকৌশল বা নির্বাচনে জেতার হিন্দু, দেখো কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব, তুমি জানো যে মোগলসরাই বলে যে স্টেশনের নামটি ছিল সেটাকে দীনদয়াল স্টেশন করে দেওয়া হলো, দীনদয়াল উপাধ্যায় স্টেশন করা হলো। মানে সবসময় একটা হিন্দুত্ব, সনাতনী ভাব, সেটাকে আরও বেশি মানে একদম শিকড়ে টেনে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গে যেটা করা হলো, সেখানে বলাই হচ্ছে 30% ভোট আমাদের দরকার নেই। এবং তুমি জানো 73 নম্বর ওয়ার্ড, যেটা মুখ্যমন্ত্রীর ওয়ার্ড, সেখানে শুভেন্দু অধিকারী যে কার্যালয় করছেন, সেখানেও কিন্তু তিনি খিদিরপুরের দিকটাকে বাদ দিয়ে রেখেছেন, কারণ এখানে সংখ্যালঘুদের আধিপত্য বেশি। ঠিক তারা ধরেই নিয়েছেন যে হিন্দুত্বের যদি 70% ভোট আমাদের আসে, তাহলে 30% সংখ্যালঘু ভোট আমাদের দরকার নেই। কিন্তু এটাতে জনমানুষের যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, কারণ সব হিন্দু তো আর হিন্দুত্বটাকে আঁকড়ে নেই, অনেক উদারচেতা মানুষ রয়েছেন যারা সকলকে নিয়ে চলতে চান। এটা তুমি জানো যে নানা ভাষা নানা মতের একটা দেশ, রাজ্য, আমাদের এই রাজ্যের সকল বর্ণ ধর্মের মানুষ বসবাস করেন। সেখানে দাঁড়িয়ে বিজেপির এই বার্তাটা কতটা বুমেরাং হয়ে ফিরে আসবে, সেটা সুজা তুমি আরো ভালো বলতে পারো। তোমার কাছে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেহেতু বিজেপি বিট করো, বিজেপির ঠিক প্ল্যানিং বা কৌশলটা কি হতে পারে? কারণ শুধুমাত্র এই হিন্দুত্বের উপরে নির্ভর করে ভোট বৈতরণী পার করা খুব একটা সহজ হবে না, হয়তো হতে পারে কিন্তু সহজ হবে না। সেক্ষেত্রে বিজেপির কৌশলটা ঠিক কি, প্ল্যানিংটা ঠিক কি? দেখো, এখনো পর্যন্ত বিজেপির যেটা বক্তব্য বা বিজেপির যে সমস্ত সমীক্ষাগুলো করেছে এখনো পর্যন্ত, তাদের বক্তব্য 40% ভোট তারা কিন্তু তাদের বাক্সে ধরে রাখতে পেরেছে এখনো পর্যন্ত যে ইলেকশনগুলো হয়েছে। কিন্তু তাহলে বাজিমাত কেন করতে পারলো না? এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও একই বক্তব্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের একই বক্তব্য। যদি 3% 3 থেকে 4% হিন্দু ভোট যদি তৃণমূল থেকে শিফট হয়ে বিজেপিতে চলে আসে, তাহলেই কিন্তু বাজিমাত হবে। এমনকি এই 294টি বিধানসভা যে কেন্দ্র আছে, বঙ্গ বিজেপির তরফ থেকে দিল্লি থেকে 5টি টিম এসে সমীক্ষা করেছে। এমনকি খিদিরপুর এলাকাতেও সেই সমীক্ষা করতে গিয়েছিল, সেখানে পুলিশের কিছু বাধা পেয়েছে, যেটা আমরা জানতে পারছি। এবার তোমাকে বলি, এখন বিজেপির যেটা একদম স্ট্র্যাটেজি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, তাদের যেটা বক্তব্য, 148টি এরকম বিধানসভা কেন্দ্র তারা চিহ্নিত করেছে। ম্যাজিক ফিগার তো 294-এর ম্যাজিক ফিগার, কৌশিকদা 148টি, এরকম 148টি বিধানসভা কেন্দ্র চিহ্নিত করেছে। সেখানে সংখ্যালঘুদের বাদ দিয়েই বিজেপি কিন্তু জিততে পারবে বলে তারা একটা চিহ্নিত একটা নীল নকশা তৈরি করেছে। সেখানে সংখ্যালঘুরা বড়, মানে সংখ্যালঘুরা, হ্যাঁ
তার সত্ত্বেও মানে এইভাবে চিহ্নিত করা সত্ত্বেও তারা তো সেই হিন্দুত্বকেই সামনে রাখছে। একেবারে দেখো, বিজেপির কাছে যেহেতু বিজেপি সরকারে নেই, বিজেপি অন্যান্য রাজ্যে যে সরকারে আছে সেগুলোর উদাহরণ দিচ্ছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনোভাবেই লড়াইয়ে তারা টেক্কা দিতে পারছে না। প্রকল্পের দিক থেকে তো বেশ চাপ। হ্যাঁ, একেবারেই তাই। সেজন্য শেষ পর্যন্ত তারা এটাই সিদ্ধান্ত নিয়েছে যে এই যে বাংলাদেশের যে প্রভাব, তাদের যেটা বক্তব্য যে বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হয়েছে এবং সর্বোপরি এটার একটা বলা যেতে পারে এই রাজ্যে তার একটা প্রভাব তারা পড়েছে বলে তারা দাবি করছে। এবং এটাও তারা বলছে যে 2026-এ এই যে মেজরিটি হিন্দু ভোট, যেটা কৌশিকদা বলছে বিজেপির কাছে দিবা স্বপ্ন, সত্যি তাই। এই যে 3-4% হিন্দু ভোটটা তৃণমূল থেকে নিয়ে এসে বিজেপির বাক্সে নিয়ে আসা, সেটা বিজেপির কাছে যেরকম একেবারে অগ্নি পরীক্ষা। আবার এটাও ঠিক দেখো সুজয়, এটা যেরকম একটা অগ্নি পরীক্ষা, এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি ঠিক করাটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আমরা কবে থেকে শুনছি, আমরা লোকসভা নির্বাচনের সময় থেকে শুনছি যে এইবার রাজ্য সভাপতি ঠিক হবে, কারণ বিজেপি এই স্ট্র্যাটেজিতে চলে যে একটা মানুষের একের অধিক পদ থাকতে পারে। সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তাহলে এইখানটাতেও তো একটা সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, একেবারেই। দেখো, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জেলায় অলরেডি বৈঠক করছে, দলকে সংগঠনকে ঢেলে সাজাচ্ছে। তুমি নিশ্চয়ই জানো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভালো বৈঠক একটা করলো, খুব বড় বৈঠক করলো। তো সেখানে বিজেপি তারা এখনো পর্যন্ত তাদের রাজ্য সভাপতির নামই ঘোষণা করতে পারলো না, এখনো তারা জেলা সভাপতির নাম ঘোষণা করতে পারলো না। অবভিয়াসলি বিজেপি পিছিয়ে আছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি খুব শীঘ্রই তারা নাকি রাজ্য সভাপতির নাম ঘোষণা করবে। একাধিক নাম নিয়ে চর্চা চলেছে এবং মোহন ভাগবত তিনি এসছেন। নাম ঘোষণা করলেও সেই অ্যাকসেপ্টেন্সটাও তো খুব গুরুত্বপূর্ণ, কারণ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একটা জিনিস আমরা খুব ক্লিয়ারলি দেখতে পেয়েছিলাম যে দিল্লি থেকে লোকজন তারা উড়ে এসে এখানে বক্তৃতা দিয়েছেন, সব করেছেন, কিন্তু কোথাও গিয়ে সেই কানেকশনটা তৈরি হতে পারেনি। একটা ভাষাগত ব্যারিয়ার ছিল, হিন্দিতে স্পিচ হচ্ছে, যেটা একদম রুট লেভেলে গিয়ে যারা কাজ করছেন তারা কানেক্ট করতে পারছে না। খুব স্বাভাবিক, মানে আমি তুমি যেভাবে কথা বলবো সেই কথার মধ্যে যদি সেই টানটাই না থাকে, আমি তোমার কথা না বুঝতে পারবো না, তুমি আমার ভাবটা বুঝতে পারবে। তো সেই অ্যাকসেপ্টেন্সটাও একটা গুরুত্বপূর্ণ। দেখো, বিজেপি রাজ্য সভাপতি নিয়ে সুজয় যেটা বললো ঠিকই, কিন্তু আমার যেটা মনে হয় এখন যদি কেন্দ্রীয় নেতৃত্ব তারা খুব ভালোভাবে অবজার্ভ করছে, পর্যবেক্ষণ করছে, কাকে রাজ্য সভাপতি করলে পরে গোষ্ঠী কোন্দল একদম শূন্যতে এসে দাঁড়াবে। কারণ এখন যদি যে কটা নাম ঘুরছে বিজেপির পক্ষ থেকে, তাদেরকে একটি মানে পর্যায় করে দেওয়া হচ্ছে যে ইনি অমুক দাদার লোক, ইনি অমুক দিদির লোক। এইটা করাতে যেটা হচ্ছে, গোষ্ঠী দ্বন্দ্ব বিধানসভা নির্বাচনের আগে আরও প্রবল যদি হয় বিজেপির, তাহলে কিন্তু সেটা চূড়ান্ত অস্বস্তি বাড়াবে। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে এই মুহূর্তে যদি আমাদের তো দেরি হয়েই গেছে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের জন্য, মানে কাকে করা হবে, দেরি যখন হয়েছে আরেকটু দেরি হোক, আমরা আরও বেশি অবজার্ভ করবো। এবং মোহন ভাগবত আসলেন, তিনিও কিন্তু কোনো দিশা দেখাতে পারলেন বলে আমার মনে হয় না, তাহলে ইতিমধ্যে ঘোষণা করা হতো।